জামাত বিএনপি এখন সম্পর্ক একেবারে দা কুড়ালের মতো। দা কুড়ালের সম্পর্কের পরিস্থিতিতে আমরা অনেক কিছুই দেখছি। দুই দল পরস্পর বিরোধী বক্তব্য, কর্মকাণ্ড, কখনো কখনো সংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং সেই সংঘর্ষে মৃত্যুর ঘটনাও আমরা দেখেছি। সেরকম একটা পরিস্থিতিতে গতকালকে বিএনপি যখন নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলো, রাতে আমরা দেখলাম যে রয়টার্স, বার্তা সংস্থা রয়টার্স এবং বিশ্বের সবথেকে প্রভাবশালী বার্তা সংস্থা বলা যায় রয়টার্স, তারা তারেক রহমান সম্পর্কে একটা নিউজ করেছে, তারেক রহমানের সাক্ষাৎকার ভিত্তিক একটা প্রতিবেদন। সেখানে তারা বলতে চাচ্ছে তারেক রহমান জামাতের সঙ্গে সব ধরনের সম্পর্ক তৈরির ব্যাপারে একেবারে পরিষ্কার ভাষায় না বলে দিয়েছেন। জামাতের সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক কিংবা পরবর্তীতে সরকার গঠন করা, সুসম্পর্ক তৈরি করা, কোনো ঐক্য, সমঝোতা, জোট কোনো কিছুই সম্ভব নয়, কোনো কিছুই হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন রয়টার্সকে। সাথে আরও অনেকগুলো বিষয়ে কথা বলেছেন, যার মধ্যে ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারটা গুরুত্বপূর্ণ হিসেবে উঠে এসেছে। চলুন একটু জেনে দেখি রয়টার্স তারেক রহমান সম্পর্কে এবং বিএনপির সম্পর্কে কি বলছে। এবং মজার ব্যাপার হচ্ছে, রয়টার্স তারেক রহমানের এই সাক্ষাৎকারটা যখন প্রকাশ করছে তখন তারেক রহমানকে ভাবী প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করছে তারা। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে আর কি কি লিখলো রয়টার্স তারেক রহমানের সম্পর্কে এবং তারেক রহমানই বা কি কি বললেন। থাকবেন দর্শক। বলছিলাম রয়টার্সে তারেক রহমানের সাক্ষাৎকার ব্যাপারে একদিন আগেই আমরা আল জাজিরাতে ফখরুল ইসলাম তার যে সাক্ষাৎকার এবং বিএনপির পক্ষে প্রতিনিধিত্ব করেছেন সেখানে সেটা দেখেছি। সেটা ভিজুয়াল সাক্ষাৎকার ছিল। সেখানে ফখরুল ইসলাম আলমগীর খুব একটা সুবিধা করতে পারেননি বলেই মনে হয়েছে। এবার তারেক রহমানকে নিয়ে রয়টার্স তাদের প্রতিবেদন তৈরি করলো। রয়টার্স তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে এক্সক্লুসিভ, বাংলাদেশ পিএম ফ্রন্ট রানার রিজেক্টস ইউনিটি গভর্নমেন্ট অফার, সেজ হিজ পার্টি সেট টু উইন। অর্থাৎ কোনো ধরনের জাতীয় সরকার কিংবা ঐক্যমতের সরকার, যেটা জামাতকে কেন্দ্র করে তারা বলতে চাচ্ছে, এই দিকে তারেক রহমান যেতে চান না এবং তিনি আত্মবিশ্বাসী আগামী নির্বাচনে বিজয়ী হয়ে তারা সরকার গঠন করবেন। এখানে রয়টার্স কিন্তু তারেক রহমানকে ভাবী প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করছে এক ধরনের। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের, এভাবে তারা বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের প্রধান প্রতিদ্বন্দ্বী তারেক রহমান শুক্রবার আগামী সপ্তাহের নির্বাচনের পর ঐক্য সরকার গঠনের জন্য তার প্রধান প্রতিদ্বন্দ্বীর প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন তার দল একা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। অর্থাৎ জামাতের আমির তারেক রহমানকে যে ঐক্যের কথা বলেছেন কিংবা সংলাপের কথা বলেছেন সেই ব্যাপারগুলো একেবারে প্রত্যাখ্যান করছেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান 60 বছর বয়সী রহমান লন্ডনে প্রায় 2 দশক নির্বাসিত থাকার পর ডিসেম্বরে দেশে ফিরে আসেন। যুব নেতৃত্বাধীন এক বিদ্রোহী দীর্ঘদিনের নেত্রী শেখ হাসিনার পতন ঘটে। শেখ হাসিনা তার মা দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তীব্র প্রতিদ্বন্দ্বী ছিলেন, এভাবে রয়টার্স বলছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হলো ইসলামী দল জামাত ইসলামী, যা একসময় নিষিদ্ধ ছিল কিন্তু পরে এখন পুনরুত্থিত হয়েছে। তারা 2001 থেকে 6 সাল পর্যন্ত দুটি দল একসাথে শাসন করেছে, অর্থাৎ তাদের জোট সরকারের কথা বলছে। এবং জামাত বলেছে যে তারা দেশকে স্থিতিশীল করতে সাহায্য করার জন্য একটি ঐক্য সরকারের জন্য অংশীদারিত্ব করতে চায় এবং তার জন্য উন্মুক্ত রেখেছে তাদের অবস্থান, যার বিশাল পোশাক শিল্প 2024 সালে কয়েক মাসের অস্থিরতার কারণে মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। অর্থাৎ দেশের বিভিন্ন সেক্টর ব্যাহত হয়েছিল, সেই কথা রয়টার্স বলছে। 2024 সালের আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্বারা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যখন হাসিনা দীর্ঘদিনের মিত্র ভারতে চলে গেছেন, যেখানে তিনি রয়েছেন। আমি কিভাবে আমার রাজনৈতিক বিরোধীদের সাথে সরকার গঠন করতে পারি এবং তারপর কারা বিরোধী দলে থাকবে, রহমান তার দলীয় কার্যালয়ে এক সাক্ষাৎকারে তার মা এবং তার বাবা, যিনি একজন প্রাক্তন রাষ্ট্রপতি, তাদের প্রতিকৃতির নিচে বসে বলছিলেন।
তিনি বলছেন, আমি জানি না তাদের আসন সংখ্যা কত হবে, তবে তারা যদি বিরোধী দলে আসে তাহলে আমি আশা করি তাদের একটি ভালো বিরোধী দল হিসেবে পাবো। অর্থাৎ জামাত বিরোধী দলে আসুক, জামাত ভালো একটা বিরোধী দল হোক, এটা তারেক রহমান চাইছেন। তবে তার সহযোগীরা জানিয়েছেন বিএনপি 300 সংসদীয় আসনের মধ্যে 2/3 বেশি আসনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিএনপি পাচ্ছে, এই আত্মবিশ্বাস তাদের মধ্যে রয়েছে। দলটি 292টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, বাকিগুলোতে জোটের প্রতিনিধিরা রয়েছে। রহমান সংখ্যা দিতে অস্বীকৃতি জানালেও বলেন, আমরা আত্মবিশ্বাসী যে সরকার গঠনের জন্য আমরা যথেষ্ট পরিমাণ আসন পাব। সকল মতামত জরিপে বিএনপির জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে, তবে জামাত জোটের কাছ থেকেও কঠিন প্রতিদ্বন্দ্বিতা আসবে, যার মধ্যে রয়েছে শেখ হাসিনা বিরোধী যুব নেতৃত্বাধীন দল, নতুন যে এনসিপি। বিশ্ব সম্পর্কে তিনি বলেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল গত বছর ঢাকার একটি আদালত দমনপীড়নের ভূমিকায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে, নয়াদিল্লিতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে, বাংলাদেশ ভারত উত্তেজনা তৈরি হয়েছে তীব্র, এবং চীনকে তার বিনিয়োগ এবং রাজনৈতিক যোগাযোগ সম্প্রসারণের সুযোগ করে দিয়েছে, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়েছে। জয়ী হলে তিনি ভারত থেকে চীনের দিকে ঝুঁকবেন কিনা এমন প্রশ্ন রয়টার্স করেছে। অর্থাৎ আপনি ভারতের দিকে ঝুঁকবেন নাকি চীনের দিকে ঝুঁকবেন? তিনি উত্তরে বলেছেন যে বাংলাদেশের এমন এক অংশীদারদের প্রয়োজন যারা প্রায় 17.5 কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সক্ষম। অর্থাৎ বাংলাদেশের জনগণের জন্য যেটা লাভজনক হবে আমি সেটা করব। আমরা যদি সরকারে থাকি তাহলে আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, আমাদের দেশে ব্যবসা আনতে হবে যাতে কর্মসংস্থান তৈরি হয় এবং মানুষ উন্নত জীবনযাপন করতে পারে, এমন কথা তিনি বলেছেন। সুতরাং যারাই বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষা করে আমাদের জনগণ এবং আমাদের দেশের জন্য উপযুক্ত কিছু প্রদান করবে, আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করব, কোনো নির্দিষ্ট দেশের সাথে না। হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন, যদি কেউ জনগণের দ্বারা গৃহীত হয়, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারোরই রাজনীতি করার অধিকার রয়েছে। অর্থাৎ নির্বাহী আদেশে কিংবা সরকার জোর করে আওয়ামী লীগকে বাদ দেওয়া, আওয়ামী লীগের নেতানেত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এই কাজটা করবে না। জনগণ যদি চায় তাহলে অবশ্যই আওয়ামী লীগ রাজনীতি করবে। হাসিনার আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। তার পতনের আগেই অনেক সিনিয়র নেতা এবং তার পরিবারের সদস্যরা বিদেশে ছিলেন। এই প্রসঙ্গটাও, বর্তমানের যে প্রসঙ্গ, সেটাও রয়টার্স বলছে। রোহিঙ্গাদের ব্যাপারে তারেক রহমান বলেছেন যে রোহিঙ্গারা যতদিন পর্যন্ত না তার দেশে নিরাপদ, তিনি বলেছেন যে আমি চাই রোহিঙ্গারা ফিরে যাক, তবে যতদিন পর্যন্ত তারা নিরাপদে তাদের যে দেশ, সেই দেশে তারা নিরাপত্তা বোধ করছে না, ততদিন পর্যন্ত তাদের আশ্রয় দিতে আমার কোনো আপত্তি নেই। অর্থাৎ রোহিঙ্গারা আশ্রয় পাওয়ার ব্যাপারে তিনি আপত্তি জানাচ্ছেন না। তিনি বলেছেন তিনিও চান তারা যেন বাড়ি ফিরে আসে, কিন্তু কেবল তখনই যখন পরিস্থিতি নিরাপদ থাকে। অর্থাৎ তাদের জন্য মায়ানমার যদি নিরাপদ হয় তাহলে তারা ফিরে যাবে, কিন্তু এখন সেটা তাদের জন্য নিরাপদ নয়, এবং নিরাপদ নয় বলে তাদের আশ্রয়ের ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। অর্থাৎ যে রোহিঙ্গাদের শেখ হাসিনা আশ্রয় দিয়েছিলেন এবং শেখ হাসিনার আশ্রয় দেওয়ার জন্য শেখ হাসিনার অনেক সমালোচনাও হয়েছে, সেই রোহিঙ্গাদের ব্যাপারে তারেক রহমান পজিটিভ মতামত ব্যক্ত করেছেন রয়টার্সের কাছে। রোহিঙ্গাদের ফিরে যাওয়াটা নিরাপদ করার জন্য তিনি চেষ্টা করবেন, এমনটা বলেছেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ দুটা ব্যাপার, যে ভারতের দিকে ঝুঁকবেন নাকি চীনের দিকে ঝুঁকবেন, সেই প্রশ্নে তিনি সরাসরি কোনো উত্তর দেননি, কূটনৈতিক উত্তর দিয়েছেন যে আমার দেশের স্বার্থ যেখানে ভালো থাকবে সেখানে আমি কাজ করব, কোনো নির্দিষ্ট দেশের সাথে নয়। আওয়ামী লীগের ফিরে আসা, আওয়ামী লীগের রাজনীতি করার ব্যাপারে তিনি পজিটিভ ইঙ্গিত দিয়েছেন রয়টার্সের কাছে। এই ব্যাপারটাতে একটা ব্যাপার সামনে এসে যায়, সেটা হচ্ছে তারেক রহমানের ফেরা এবং তার নির্বাচনী ক্যাম্পেইন, এবং এই সব কিছু মিলিয়ে অনেকে বলার চেষ্টা করেন যে তারেক রহমান এবং বিএনপির সঙ্গে ভারতের একটা আন্ডারস্ট্যান্ডিং
আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে যে আগামী নির্বাচনে তারেক রহমান বিজয়ী হয়ে আসলে ভারতের আপত্তি থাকবে না, তারা ওয়েলকাম জানাবে। এবং এর বিনিময়ে যেটা বিএনপিকে করতে হবে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। রয়টার্সের সঙ্গে এই সাক্ষাৎকারে তারেক রহমান সেই রকম একটা পজিটিভ ইঙ্গিত দিলেন, যেটা আগের আলোচনা গুঞ্জন এইগুলোর সঙ্গে অনেকটা মিলে যায়। তবে কঠোর অবস্থান ব্যক্ত করলেন তিনি জামাতের প্রসঙ্গে। তিনি বললেন কোনোভাবেই জামাতের সঙ্গে কোনো রকমের আপোষ কিংবা আপোষের সরকার এটা তিনি করতে চান না। জামাত বিরোধী দলে এসে ভালো একটা বিরোধী দল হোক এই প্রত্যাশা করছেন। তার মানে তারেক রহমান রয়টার্সের কাছে আত্মবিশ্বাসটা দেখালেন যে তার দল নির্বাচনে জিতে ক্ষমতায় যাচ্ছে, রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে। যদিও নির্বাচন নিয়ে নানা রকমের টানাপোড়েন চলছে। গতকালকের যে সংঘর্ষ, যমুনা কেন্দ্রিক যা কিছু, ইনকিলাব মঞ্চ কেন্দ্রিক যা কিছু, সেগুলো নতুন করে শঙ্কা তৈরি করেছে যে 12 তারিখে নির্বাচন হবে কি হবে না। দর্শক, আপনার মতামত কি এই ব্যাপারে? আসসালামু আলাইকুম। এই যে গতকাল পর্যন্ত, মানে আমি 7 ফেব্রুয়ারি 2025-26 কথা বলছি, তার আগের দিন পর্যন্ত, সেদিন পর্যন্ত আপনার তার আগের 24 ঘন্টা ইনকিলাব মঞ্চ যে কাণ্ড কারখানা করলো, আমাকে আমার এক বন্ধু, ছোট ভাই, সে বলছে, এবং প্রবাসী, ফোন করে বলছে যে ভাই, নাটক একটা হয়েছিল যমুনা থেকে, ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, আওয়াজটা ছেড়ে দিয়েছিল এনসিপির মাধ্যমে, নাহিদ ইসলামের মাধ্যমে। সেই যে নাটক শুরু, সেই নাটকের পরে নাটক দেখলাম, মেগা সিরিজ দেখলাম, মেগা সিরিয়াল দেখলাম, সেগুলো তো সামনে মঞ্চস্থ হলো। তারপরে আমরা সিনেমা দেখলাম, বহু সিনেমাও হলো। সিনেমার পরে আমরা এখন ওনারা এই নাট্যের কুশীলবরা, ওনারা হচ্ছেন, তারা ওটিভি প্ল্যাটফর্মে চলে গেছেন। এখন আমরা ওটিভি প্ল্যাটফর্মের মেগা সিরিয়ালের শেষের দিকে আছি। এখন ভাই বুঝলাম না, বুঝিয়ে পড়েন ওই যে ইনকিলাব মঞ্চ। আসলে দেখেন, ইনকিলাব মঞ্চ হঠাৎ করে, এবং এই চাকসুর নেতারা, যারা ইসলামী ছাত্র শিবিরের নেতা, তারা চট করে আপনার হঠাৎ ঢাকায় দেখা গেল যে ইনকিলাব মঞ্চের প্রোগ্রামে এই মুখগুলোকে একসাথে কিন্তু আগে ঢাকায় দেখা যায়নি। সাউদ্দিন আম্মারকে ইনকিলাব মঞ্চে কয়টা প্রোগ্রামে আপনি ঢাকায় দেখেছেন? ঢাকায় তারা বিচার করতে হবে, এখনই বিচার করো, আনছি হাদির খুনি ধরে আনছি, এখনই বিচার করে একটা অবস্থা। কাকে দিয়ে বিচার করতে হবে? তুমি বিচারক মানি না, তোমার তদন্ত মানি না, তোমাকে ইন্টারন্যাশনাল তদন্ত আনতে হবে। ইন্টারন্যাশনাল কি? তাও জাতিসংঘের মাধ্যমে। এই যে একটা, এটা কি আমার মনে হচ্ছে যে একটা ভ্যাকুয়াম তৈরি করা, এটা একটা ফাঁকা আওয়াজ দেয়া। জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশের হত্যাকাণ্ডের তদন্ত, এটা যে কত জটিল একটা প্রক্রিয়া এবং কত দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এরা কি বোঝে না? অবশ্যই বুঝেও তারা এই কাজটা করেছে। তখন প্রশ্ন উঠেছে যে ঘটনা কি? নিশ্চয়ই কিছু আছে। মানুষ এগুলা কেউ বিভিন্ন গন্ধ খোঁজা শুরু করছে, কেউ নাটকের গন্ধ, কেউ সিনেমার গন্ধ, এবং সেগুলোর দিকে যে যথেষ্ট চোখ আছে, সংবাদপত্রের চোখ আছে। চলুন আমরা সেরকম একটা খবরের দিকে আপনাদের চোখ বলে, যে সেসব খবরে আমাদের সামনে কি বলা হচ্ছে। দেখেন, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে বিশ্বাস করা খুব মুশকিল। ওই যে আমজনতা পার্টির তারেক রহমান কি বলছেন? তারেক রহমান বলছেন যে ভাই, ডক্টর ইউনূস কোনো সুখবর দিলে এটাকে আমি সুখবর মনে করি না। কেন সুখবর মনে করেন না, এটা তার দায়িত্ব। বলা হচ্ছে নির্বাচনের আগে বিশৃঙ্খলা সৃষ্টি, পরিকল্পিত চক্রান্ত, যমুনা ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়াদের বেশিরভাগই জামাত শিবিরের পরিচিত মুখ হিসাবে চিহ্নিত। জামাতের বিভিন্ন কর্মসূচিতে প্রায়ই দেখা যায়, হেডলাইন করেছে পত্রিকাটি, যমুনা ঘেরাও নাটক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অস্থিরতা, বিশৃঙ্খলা সৃষ্টি, এমনকি বানচালের চক্রান্ত চলছে। এর নেপথ্যে থেকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে ইসলামের লেবাসদারী একটি রাজনৈতিক দল। নানামুখী ষড়যন্ত্র ও অপচেষ্টায় ব্যর্থ হয়ে নির্বাচন বানচালের শেষ কামড় দেওয়ার অপচেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে তাদের ঢাকার একটি আসনের প্রার্থী সেনাবাহিনীর সাথে অশোভন আচরণ করে ভাইরাল হয়েছে। আপনারা জানেন, ঢাকার 17 তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী খালিদুজ্জামান, এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এর আগে। সেই রেফারেন্সটা আছে বিভিন্ন স্থান থেকে অস্ত্র উদ্ধার এবং 144 ধারা জারির মধ্যেও প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় বাসভবন যমুনা ঘেরাও দেশে অস্থিরতা সৃষ্টির ইঙ্গিত বহন করে। তাদের যমুনামুখী পূর্ব ঘোষিত কর্মসূচি ঠেকানো গেল না কেন, সেটিও রহস্যজনক। কর্মসূচি কিন্তু হয়েছে,
অন্তর্বর্তী সরকারের শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নেওয়ার ঘোষণার পরও একই দিনে ইনকিলাব মঞ্চের ব্যানারে যমুনায় জড়ো হয় কিছু আন্দোলনকারী। শুধু তাই নয়, হঠাৎ করে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে যমুনায় জড়ো হয় সরকারি কর্মচারীরা। নির্বাচনের আর মাত্র কয়েকদিন আগে এ ধরনের দাবির অজুহাত তুলে দেশে বিশৃঙ্খলা অপচেষ্টাকে সাধারণ মানুষ মনে করছে এটি নির্বাচন বানচালের পায়তারার এক ধরনের অপতৎপরতা। সাধারণ মানুষ প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাওকে নাটক বলে অভিহিত করেছে। জামাত ইসলামী আসন্ন নির্বাচনে নিজেদের সম্ভাব্য ভরাডুবি আঁচ করতে পেরেই শেষ পর্যন্ত নির্বাচন বানচাল করার জন্য বি টিম ইনকিলাব মঞ্চ যমুনার মতো স্পর্শকাতর এলাকায় অবস্থান করে একটি বিতর্ক করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের কর্মী বাহিনী যেন তৎপর হয়ে উঠেছে। গতকাল তারা দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়েন। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে যারা ইনকিলাব মঞ্চ ও সরকারি কর্মচারীদের যারা যমুনা ঘেরাও করে এবং রাস্তায় শুয়ে পড়েন তাদের বেশিরভাগই জামাত ও শিবিরের অনুসারী হিসেবে চিহ্নিত মুখ। এদের বিভিন্ন সময় জামাতের নানান কর্মসূচিতে দেখা গেছে। এদিকে নির্বাচন বানচাল, ভোট কেন্দ্র দখল, জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে এই দলটির নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্র মজুত করেছে। দেশব্যাপী এই দলটির নেতাকর্মীদের বাসা ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অস্ত্র সিল ও ব্যালট উদ্ধারের ঘটনা এসবের প্রমাণ। প্রায় প্রতিদিনই দলটির কোনো না কোনো নেতা আস্তানা থেকে অস্ত্র উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনী। এরপরে গত বুধবার রাতের যে ওই যে 152টা ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার জামাতের নেতার বাসা থেকে, সেই তথ্য তুলে ধরা হয়েছে। লক্ষ্মীপুরের রোডের একটি দোকানে অভিযান চালিয়ে 6টি নির্বাচনী সিল, যেটা খুব হুলস্থুল ফেলেছে, সেই তথ্য তুলে ধরা হয়েছে। সিল উদ্ধারের ঘটনায় বিএনপি যে অভিযোগ তুলেছে সেগুলো তুলে ধরা হয়েছে। শরীয়তপুরে সেনা অভিযানে 3টি অত্যাধুনিক অস্ত্র, খুবই অত্যাধুনিক অস্ত্র, 140 রাউন্ড গুলি, সেগুলো উদ্ধার করা হয়েছে। এইসব পরিস্থিতির মধ্যে আমরা গতকালই বেশ কয়েকটা আলোচনা আপনাদেরকে বলেছি যে আমাদের কাছে কোনোভাবেই এটা সহজ মনে হয়নি যে এই যে সরকারি কর্মচারীরা এবং ইনকিলাব মঞ্চ এবং 2 দফা যে সংঘর্ষ, এটা শুধু সাদামাটা চোখে দেখার বিষয় না। অনেকেই প্রশ্ন তুলেছেন, অনেকে বলছেন যে এটা এমন ভাবে প্ল্যান করা যে বিএনপি একটা নির্বাচনী ইশতেহার দিচ্ছে, এই নির্বাচনী ইশতেহারটা যেন চাপা পড়ে যায়, সেইটা ছিল জামাতের একটা টার্গেট। যে ইশতেহার নিয়ে যেন তাদেরটা নিয়ে যেরকম আলাপ আলোচনা বিশ্লেষণ হয়েছে, এখন কারেন্ট ইভেন্ট যখন একটা মারামারি গন্ডগোল হচ্ছে, সাংবাদিকরা স্বাভাবিকভাবে পুরো অফিসগুলো সেদিকে মনোযোগী। আমরা আমাদের এই ছোট্ট চ্যানেলের কথা যদি আমরা বলি, আমাদের চ্যানেলের যারা লক্ষ লক্ষ ফলোয়ার আছেন, ভিউয়ার আছেন, তারা দেখছেন যে দেখেন আমরা এই তাৎক্ষণিক একটার পর একটা ঘটনা হচ্ছে, বোমা ফুটছে, আমরা আয়োজন করার চেষ্টা করছি যে লক্ষ্য রাখছি, বিএনপি ইশতেহার দিয়ে লক্ষ্য রেখেছিও, বাট সেটা নিয়ে টকশো করবো, সেটা নিয়ে আলোচনা করব। তার চেয়ে তো মানুষের আগ্রহ বেশি যে শাহবাগে কি করছে, দেশ বিদেশে অসংখ্য ফোন শাহবাগে কি করছে, সেই নজর রাখতে গিয়ে কিন্তু বিএনপি নির্বাচনী ইশতেহারটা চাপা পড়ে গেছে। মিশনে কি এটাও অন্তর্ভুক্ত ছিল? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।